সপ্তাহের প্রতি শুক্রবার মানেই রাত 10টা আর রাত 10টা মানেই খেলার আড্ডা। দর্শক, প্রতি সপ্তাহের এই দিনটাতে আমরা খেলার যে সাম্প্রতিক ঘটনাগুলো রয়েছে, ক্রীড়াঙ্গনের ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর সাম্প্রতিক ঘটনা কি আপনারা সবাই জানেন, বিপিএল চলছে এবং প্লে অফ রাউন্ড কিন্তু আজ শেষ হয়ে যাচ্ছে। অলরেডি ফরচুন বরিশাল তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আজকে শেষ দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে আলোচনা করবো আরেকটি দল নিয়ে যারা কিনা প্লে অফ রাউন্ডটা নিশ্চিত করেছে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আজকে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হ্যাঁ দর্শক, আমরা পারিনি পুরো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটাকে উঠিয়ে আনতে, তবে হ্যাঁ আমরা কিছুটা গ্লিমস এনেছি। আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আজকে কথা বলবো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যিনি কর্ণধার, যিনি দলের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান আমাদের সাথে আছেন, এবং তার ডান পাশে যিনি আছেন তিনি নিহাতুজ্জামান, আমাদের দেশের ক্রিকেটের মানে একসময় যাকে বলা হতো যে আপকামিং তারকা, তিনি এখনও কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছেন, যার এই উত্থানের পেছনে অনেক ট্র্যাজেডিক কিছু গল্প আছে, কিছু ঘটনা আছে, সেগুলো আমরা আজকে তুলে ধরবো। এবং আমাদের সাথে তার পাশে আছেন টম ব্রুস, যিনি নিউজিল্যান্ড জাতীয় দলে খেলছেন এবং তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অন্যতম তারকা। আমরা এই তিনজনের সাথে কথা বলবো আজকে আমাদের স্টুডিওতে। রিফাতুজ্জামান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। নিহাতুজ্জামান, আপনাকেও স্বাগত। অ্যান্ড টম ব্রুস, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। তো দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদের আরেকজন অতিথি, যার কিনা আজকে এখানে থাকার কথা ছিল, কিন্তু তিনি বিপিএলে সেঞ্চুরি পাওয়ার পর তিনি হঠাৎ করে মনে করলেন যে তিনি এখানে থাকবেন না, তিনি আমাদের সাথে জুমে যোগ দিবেন। আমাদের সাথে আছেন তানজিদ হাসান তামিম, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অন্যতম তারকা ব্যাটার এবং বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। আমরা তানজিদ হাসান তামিমের সাথে যুক্ত হতে যাচ্ছিলাম। তানজিদ হাসান তামিম, আপনাকে স্বাগত। জুমের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যস্ততার মাঝেও, যদিও আমরা চেয়েছিলাম আপনাকে স্টুডিওতে, সেটা সম্ভব হয়নি। কেমন আছেন? আপনার খুব সম্ভবত আপনার ভয়েসটা মিউট করা আছে, একটু আনমিউট করে নিলে আমরা আপনার কথা শুনতে পারতাম। সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে ওখানে থাকতে পারলে খুব ভালো লাগতো আমার কাছে, বাট আমার ফ্যামিলির কারণে, আমার বাবা মার কারণে আসলে যাইতে পারি না আজকে। তো ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে দেখা হবে ওখানে যে। ইনশাল্লাহ, অবশ্যই। এবং আমরা আসলে খুব মিস করছি, আমরা শো শুরুর আগেও আপনাকে নিয়ে কথা হচ্ছিল। ব্রুস একটু দুষ্টামি করে বলছিল যে আসলে সেঞ্চুরি মারার পরে এটা কি আসলে ছুটি দেওয়া হয় কিনা, মানে হ্যাঁ ঠিক আছে যাও তুমি একটু ঘুরে আসো, এরকম কিছু না। আসলে এমন কিছু না, আমি আসলে আমার পারিবারিক কারণে আর কি আমি একদিনের ছুটি নিয়ে আসছি, টিম ম্যানেজমেন্টকে বলে আসছি আর কি। আমি আসলে আপনাদের এই শোটা শেষ হওয়ার পরে আসলে আবার ব্যাক করব, টিমের সাথে যোগ দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়েল, জোকস অ্যাপার্ট, আপনি আজকে পর্যন্ত বিপিএল এর রান গেটারদের তালিকায় সবার উপরেই ছিলেন এবং আজকে আপনি 3 নম্বরে নেমে এসেছেন। তারপরও সবাই প্রশংসা করছে আপনার ব্যাটিংটা নিয়ে। আপনি সেঞ্চুরি করার আগের দিন ডিবিসি নিউজকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন স্ট্রাগলের গল্প আর বলতে চান না, এখন নিজেকে প্রস্তুত করতে চান। আপনি কি মনে করেন যে এই বিপিএলটা দিয়েই আপনার প্রস্তুত হওয়ার যে এই কাজটা সেটা শুরু হলো? আসলে সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আমি কখনো এইভাবে চিন্তা করি না যে আমি কত নাম্বার পজিশনে আছি ব্যাটিং এর দিক থেকে। আমার সবসময় চেষ্টা থাকে যে প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো আমি কখনো এটা নিয়ে ভাববো না যে আমি পার্সোনালি কত নাম্বারে আছি বা কত কি। নেক্সটে যে গেমগুলো আছে আমি সবগুলো গেমে ট্রাই করব যাতে আমি আমার টিমের জন্য বেস্ট কিছু দিতে পারি। আর বিপিএল আমাদের জন্য অনেক বড় একটা মঞ্চ। এখানে আসলে প্রিপারেশনের কিছু নেই, আমাদের প্রিপারেশন কিন্তু বিপিএল এর আগে নিতে হয়। সবাই সবার প্রিপারেশনটা নিয়ে ফেলে, তো এখানে আসলে সবার প্রমাণ করার জায়গা। তো আশা করি সবাই খুব ভালোভাবে এই জিনিসটা ইউটিলাইজ করতেছে। অবশ্যই। আমরা একটু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্ণধার কে এম রিফাতুজ্জামানের কাছে যেতে যাচ্ছিলাম। আপনি এই দলটা নিয়ে মানে 2019 থেকে একটা বলতে গেলে যুদ্ধ করেছেন, কখনো নেগেটিভ কখনো পজিটিভ, অনেক রকম ভাইব পেয়েছেন, তারপরও হাল ছাড়েননি, যুদ্ধ করে গিয়েছেন। দিস ইজ মেবি দ্য 3rd সিজন বিপিএলের প্লে অফ খেলবে। তার মধ্যে একটা সিজন, লাস্ট সিজনটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সবার লাস্টে শেষ করেছিল, আর এবারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা প্লে অফ খেলছে, এর আগেও 2বার খেলেছে। তো মানে মোটিভেশনটা আসলে কি চেঞ্জটা এসেছে আসলে, মানে তানজিদ তামিম নাকি বিদেশিরা বা দেশিরা, নিহাত তামিমদের মতো দেশিরা নাকি মানে বিদেশিরাও আছেন? আসলে আপনি যদি দেখেন একটা টিম সাকসেসফুল হওয়ার জন্য অনেকগুলা ব্যাপার থাকবে, তো জাস্ট নট ওয়ান প্লেয়ার। কারো একা আসলে মানে একটা টিমকে বলতে পারবে না বেস্ট টিম বানানোর জন্য, পারফর্ম করানোর জন্য করাতে পারবে, এরকম কিছু নাই।
আমার কাছে যেটা মনে হয় যে আমার এই অল্প কিছু দিনের এক্সপিরিয়েন্সের থেকে আমি যেটা বলতে পারি যে টিমের এনভায়রনমেন্ট, টিমের পরিবেশ একটা বড় একটা ইম্প্যাক্ট রাখে। অনেক প্লেয়ারকে আমি দেখেছি টিমের পরিবেশের কারণে অনেক বেটার পারফর্ম করেছে, যারা পরে অন্য টিমে যে অতটা ভালো রেজাল্ট তার কাছ থেকে দেখা যায়নি। সো ওইটা একটা কারণেই হতে পারে যে টিমের এনভায়রনমেন্ট যদি পজিটিভ থাকে, মোটিভেশনাল জায়গাটা থেকে যদি পজিটিভ এনার্জিটা সবার মধ্যে যদি পজিটিভলি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এভরিওয়ান পারফর্মস। সো আর সবাই পারফর্ম করলে দেখবেন যে একটা টিমের বেশিরভাগ মানুষ পারফর্ম করলে ওই টিমটা উইন করে। আমাদের টিমে আজকে সাকসেস, এই বছরের সাকসেসের পিছনে আপনি ওটাই দেখবেন যে অনেক প্লেয়ারের অনেক কন্ট্রিবিউশন আছে প্রত্যেকটা গেমের পিছনে, এত সাকসেসফুল ম্যাচগুলা আমরা উইন করার জন্য। লাস্ট 4টা সিজন আমরা যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রিক্রুটিং দেখি, তখন দেখি যে খুব বড় কোনো নামের পেছনে সাধারণত দৌড়ায় না, তারা খুব ইয়াং ব্লাডদের খোঁজেই থাকে। আর যদি বিদেশি রিক্রুটদের কথা বলি, সেক্ষেত্রে কোনো খুব বেশি প্রতিষ্ঠিত তারকা নয়। হ্যাঁ, শুরুর দিকে ক্রিস গেল এসেছিল, বাট তারপরে খুব প্রতিষ্ঠিত তারকা নয়, একেবারে আনা হতো খুব নতুন বিদেশি, একেবারে আনকরা বিদেশি, এবং তারাও তারকা হয়ে যেত। মানে এই স্ট্র্যাটেজিটার কারণেই কি আমরা মানে তামিমের মতো ইয়াংস্টারদের দেখতে পাচ্ছি? নিহাদ মেবি টানা 2য় সিজন খেলছে, মানে কেন এই স্ট্র্যাটেজিতে এগোচ্ছেন? আমার কাছে মনে হয় যে লং টার্ম যদি একটা ফ্র্যাঞ্চাইজিকে কন্টিনিউ করতে হয়, তাহলে আপনাকে ইয়াংদেরকে সাথে নিয়ে স্টার্ট করতে হবে। ফ্র্যাঞ্চাইজির বয়স যত বেশি বাড়বে, সেই প্লেয়ারের এক্সপিরিয়েন্সও যত ভালো হবে, তারও অনেক এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, আর সে কন্ট্রিবিউট করতে পারবে ফ্র্যাঞ্চাইজির জন্য। সো আমরা যদি অনেক বড় নামের পিছনে ফোকাস করি, আপনি অনেকগুলা পজিটিভ সাইড আছে, লাভ হয় আপনার ব্র্যান্ডের জায়গা থেকে, আপনার ফ্যানরা আপনাকে অনেক পজিটিভলি অ্যাকসেপ্ট করে, আপনার স্পন্সরের জায়গা থেকে তারাও অনেক পজিটিভলি আপনাকে স্পন্সরশিপের জন্য চলে আসে। সেই জায়গাগুলো যেমন অনেক আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন। বাট আপনি যদি দেখেন লং টার্ম যদি কন্টিনিউ করতে চান, তাহলে একটা ফ্র্যাঞ্চাইজিকে টাইমের সাথে সাথে কিন্তু কিছু নিজস্ব প্লেয়ারও ক্রিয়েট করতে হবে, যেই প্লেয়ারগুলো আসলে ওই ফ্র্যাঞ্চাইজির সাথে লং টার্ম কন্টিনিউ করবে। তো ওই জায়গাটা আমরা কিন্তু ইন জেনারেল সব ফ্র্যাঞ্চাইজিতে এখনও দেখি না। হয়তোবা লাস্ট ইয়ার, এই বছর থেকে দেখা যাচ্ছে কিছু কিছু রিটেইন করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সিমিলার প্লেয়াররা আছে। যেমন নিহাদ গত বছর খেলেছেন আমাদের টিমের সাথে, এই বছর আবার খেলছেন। এই বছর অনেকগুলা ইয়াং প্লেয়ার আমাদের সাথে আছেন, তারা পজিটিভলি আমাদের সাথে ছিল। তো ফিউচারে যদি আল্লাহ রাখে আমাদের সাথে, তাহলে সেই ইয়াং প্লেয়ারগুলোকে নিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো। সো লং একটা জার্নি প্ল্যান করা যেতে পারে ইয়াংদেরকে নিয়ে। টিমগুলো নিয়ে আমাদের আলোচনা হবেই। আমি আরেকটু তানজিদ হাসান তামিমের কাছে ফিরতে চাচ্ছি, যেহেতু তার কাছে সময় কম, তাকে ঢাকায় ফিরতে হবে। আসলে তানজিদ হাসান তামিম, আপনার হাতে সময় খুবই সংক্ষিপ্ত, তারপর আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি সেঞ্চুরি করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন এই সিজনটা, মানে আপনি কি মনে করেন সামনে T20 ওয়ার্ল্ড কাপ, তার আগে মানে আরও তো অনেক খেলা রয়েছে, এই সিজনটা কি ইনাফ হবে আপনার T20 ওয়ার্ল্ড কাপের আগে কনফিডেন্সটা গেইন করার জন্য আবারও? আসলে দেখেন, আমি আপনাকে একটু আগেই বলছি যে আমার এখন পুরোটা ফোকাস বিপিএল এ। আমি কখনো এভাবে চিন্তা করতেছি না যে সামনে আমার ওয়ার্ল্ড কাপ কিংবা সামনে আমার কোন সিরিজ আছে। সামনে যেটাই থাক না কেন, আমি বিপিএল শেষ হওয়ার পরই সেই সিরিজগুলো নিয়ে অথবা ওয়ার্ল্ড কাপে থাকে কিনা, আমি এখনো T20 ডিবো হয় না আমার। সো আমি এখনো এই জিনিসটা নিয়ে একদমই বদার হইতেছি না। আমার একদম ফুল ফোকাস একদম বিপিএল। তো আফটার বিপিএল আমি সবকিছু নিয়ে ভাববো। ওয়েল, লেটস টক অ্যাবাউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আপনার টিম এবছর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে এই ফ্র্যাঞ্চাইজিটার ডিফারেন্স কি দেখেছেন, যদি কিছু বলতে চান টিমের ব্যাপারে? আসলে দেখেন, আমার পার্সোনালি আমি যেটা মনে করি যে একটা টিমের রেজাল্ট তখনই হয় যখন টিমের বন্ডিংটা ভালো থাকে। আমাদের টিমের এনভায়রনমেন্ট এতটা ভালো, টিমের সব প্লেয়ারদের ভিতরে বন্ডিং থেকে শুরু করে আমাদের কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের রিফাত ভাই ওনার আছে, তার সাথে সবার সাথে সবাই অনেক ফ্রেন্ডলি, এবং কারো কোনো প্রবলেম হলে সবাই অনেক ফ্র্যাঙ্কলি সবার সাথে শেয়ার করে। তো আসলে যখন একটা টিমের ভিতরে এরকম বন্ডিং থাকে সবার মধ্যে, টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদের মধ্যে, সবাই সবার খারাপ সময়ে একজন একজনকে ব্যাক করে, সবার ভালো সময়ে সবাই আমরা এনজয় করি। তো আসলে এই এনভায়রনমেন্টটা আসলে আমাদেরকে একটা ভালো স্টেজে নিয়ে আসছে। অবশ্যই অনেক ধন্যবাদ তানজিদ হাসান তামিম, আপনার প্রতি রইল শুভকামনা। বিপিএল এর আরও যে বাকি খেলাটুকু আছে এবং সামনেও আপনি যতগুলো ম্যাচ খেলবেন, আপনার জন্য রইল শুভকামনা। আশা করি কোনো একদিন আপনাকে স্টুডিওতে পাবো। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, আপনাকেও থ্যাংক ইউ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য দোয়া করবেন। আমরা এত দূর আসতে পেরেছি আপনাদের দোয়ায়, এবং আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আমরা
ভালো কিছু সামনে করে দেখাবো ইনশাআল্লাহ। সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অবশ্যই তানজিদ হাসান তামিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা কথা বলতে চাচ্ছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আরও দুইজন তারকা আমাদের সাথে আছেন। টম ব্রুস, সরি টু কিপ ইউ ওয়েটিং, and at first I want to say maybe you have played your first international match against Bangladesh, right? You have got your first 50 against Bangladesh. Yeah, a few years ago now. Back in 2017. You are playing your first overseas franchisee league in Bangladesh, right? Yep. And most probably this is your first TV show, live TV show in Bangladesh? In Bangladesh, yes. Yep. Okay, so why don't you settle in Bangladesh? There are so many memories regarding Bangladesh in your career. So why don't you settle in Bangladesh? You have to play every year in Bangladesh, rest of your career, right? Yeah, look, they've been very memorable moments, you know. So yeah, very much Bangladesh is going to be very fond in my memories in my cricket career. So a lot of firsts. So yeah, very happy to be here and very privileged to be with the Chattogram Challengers side. And like you said, made my debut back in 2017 for New Zealand against Bangladesh. So a lot of those guys are playing this franchise tournament. So yeah, a few years down the track, but it's been a great start. From your debut to this franchisee league, BPL, do you think Bangladesh has played a very important role, or Bangladesh cricket has played a very important role in your career or in this phase of your career? Yeah, look, obviously it's probably two different phases. So back in 2017, I was still very young. I did have hair back then. I was fresh-faced. I didn't know a lot about my game in terms of cricket back then. It was very much sort of a free spirit. Whereas sort of down the track, 7 years on now, I'm a bit more experienced, a bit more wiser. I know my cricket game, where I want to go with it, and how to play, you know, T20s, one days and 4-day game as well. So certainly in the 7 years I've grown a lot, but it's been pretty cool to see you know, the growth within Bangladesh cricket as well in that 7 years. Yes. From when I started back in 2017 for New Zealand to what it is now. So obviously playing this tournament as well, you get to see a lot of the local talent, and yeah, I can safely say it's a very good talent pool. You know, some quality players to select from. Well, I have to keep you waiting again, and I have to go to your team. Another teammate, নিয়াদুজ্জামান, খুব মানে বাংলাদেশের ট্র্যাজিক ওয়ান্ডার বয় বলতে মানে যদি বোঝায় নিয়াদুজ্জামানকে, আপনার ক্যারিয়ার ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেললেন, ফেরার পরে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা। ফিরতে পারতেন কি না সেটা কারো জানা ছিল না, শেষ পর্যন্ত ফিরলেন, তারপর আবার হাতে ব্যথা পেলেন, এত চড়াই উতরাইয়ের পরে আবার ক্রিকেটে ব্যাক করলেন। মানে ভাবতে কি পেরেছিলেন যে আপনি এই যে লাস্ট যে 2টা সিজন কাটিয়েছেন, একটা সিজনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের 12 উইকেট, এখন পর্যন্ত 7 উইকেট এই সিজনে, মনে হচ্ছে যে এইভাবে রিদমে ফিরতে পারবেন? সত্যি কথা বলতে যখন আমার লাস্ট যেটা হয় আমার হাত ভাঙে, ওই সময় একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমি টানা 3-4 মাস ধরে আমি বোলিংয়ে ফিরতে পারতেছিলাম না। ওই সময়টা খুব খারাপ ফিল হচ্ছিল। ওই সময় মনে হচ্ছিল একবার যে মনে হয় না আর বোলিংটা ফিরে পাবো, কারণ আমার যেটা আগের অ্যাকশন ছিল ওই অ্যাকশন আমি বোলিং করতে পারতেছিলাম না। তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ যে আবার নতুন অ্যাকশানে এখানে এখন যে অ্যাকশানে বোলিং করি এই অ্যাকশানটায় আশা লাগছে। তো তারপরে অনেক কষ্ট করছি। তো অনেক কষ্ট করার পরে কি আসলে আমরা যারা ইয়াং প্লেয়ার, আমাদের জন্য একটা অপরচুনিটি দরকার, একটা সুযোগ দরকার। তো ওই সময়টাই যে আমি খুব লাকি যে আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আমাকে সুযোগ দিছে, এবং আমি চেষ্টা করছি সুযোগটা কাজে লাগানোর। লাস্ট ইয়ারটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট এই ইয়ারটা আমার কাছে মনে হয় যে আরও ভালো কিছু করার সম্ভাবনা ছিল। বাট করছি ভালো, বাট আরও ভালো কিছু করা উচিত ছিল আমার কাছে, তাই মনে হয়। অবশ্যই আপনার ব্যাপারে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে আমার রিফাতুজ্জামান ভাইয়ের কাছে, তবে তার আগে একটা বিরতির থেকে ফিরতে হচ্ছে আমাদেরকে। দর্শক, আমরা কথা বলছি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে। হ্যাঁ, অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, আমার মনে আছে অনেক প্রশ্ন, সে প্রশ্নগুলো করবো। একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে এবং কথা বলছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে। কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তানজিদ হাসান তামিম, এখন স্টুডিওতে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্ণধার KM রিফাতুজ্জামান, তার ডান পাশে আছেন নিহাদুজ্জামান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তারকা, এবং তার সাথে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটার এবং নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের T20 দলের ক্রিকেটার টম ব্রুস। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, নিহাদুজ্জামান নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। রিফাত ভাই, আসলে নিহাদুজ্জামান খুব লম্বা একটা গ্যাপ গিয়েছিল। ওর লিটন দাস, মিরাজ ও সমসাময়িক তারকা, তারা জাতীয় দলে খেলছে এবং সুনামের সাথেই খেলছে। সেখানে নিহাদ অনেকটুকুই পিছিয়ে পড়েছেন তার ইনজুরির কারণে, তার দুর্ঘটনার কারণে।
মানে তাকে হঠাৎ করে ফিরিয়ে আনাটা তখন কি কাজ করছিল? যদি আমরা দুষ্টামি করে বলি যে আসলে আপনার নামে শেষও জামান, তার নামে শেষও জামান, মানে এরকমটা তো নিশ্চয়ই না, নিশ্চয়ই কিছু দেখেছেন তার মধ্যে, কিছু মানে তো চোখে পড়েছে। আমার কাছে ওভারঅল মনে হয় যে আসলে আমাদের তো একটা টিম কম্বিনেশনের জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে। সো গত বছর আমরা, আপনি যদি দেখেন, নিহাদের সাথে আরও একজন লেফট হ্যান্ড স্পিনার ছিল আমাদের টিমে, তাইজুল। জি। সো আমরা দুজনকেই খেলিয়েছি, আমরা দেখেছি হি ইজ ভেরি এক্সপেরিয়েন্স, সে ভালো খেলছে। নিহাদের খেলাটা আমাদের দেখা দরকার ছিল। সো দুটা প্লেয়ার ছিল সিমিলার কাজের জন্য টিমের মধ্যে, কম্বিনেশনটাতে। বাট আমরা দেখতে পেয়েছি যে নিহাদ খুবই ভালো করেছে। মানে নিহাদকে অপরচুনিটি দেওয়ার পরে আপনি দেখবেন যে আমরা 12 গেমের মধ্যে অ্যাটলিস্ট 8টা গেম খেলাতে পেরেছিলাম লাস্ট ইয়ারে, আর নিহাদ ওখানে একটা ভালো রেজাল্টও দিতে পেরেছে। নিহাদ এমন একটা বলার যে গেমের মধ্যে ব্রেক থ্রু করে দেয়। আমাদের গেম প্ল্যান থাকে এক এক রকম এক একটা ম্যাচের জন্য। নিহাদ একটা কি প্লেয়ার যে যাকে দিয়ে কিছু গেমের মধ্যে কিছু প্ল্যানের পার্ট এক্সিকিউট করানো হয়। যেমন একটা বড় পার্ট হচ্ছে রান বন্ধ করা, যে প্রেশার ক্রিয়েট করার জন্য রান বন্ধ করা। সো নিহাদকে মানে একটা বলার উইকেট নেওয়ার জন্য একরকম বল করে, আর একটা হচ্ছে যে ইকোনমি বল করার জন্য একরকম বল করে। সো অনেক সময় উইকেট নেওয়ার জন্য যেই বলগুলো দেয় ওই বলগুলোর জন্যই 6 হয়ে যায়, আবার ওই বলগুলোতেই ক্যাচ আউট হয়। সো অনেক সময় টিমের জন্য আসলে যারা খেলে আমরা ওরকম টিম মেটদেরকেই বেশি প্রাধান্য দিচ্ছি, যেই কারণে আপনি দেখবেন গত বছরের থেকে এই বছর নিহাদের উইকেট হয়তো বা 2-4টা কম হয়েছে। গত বছর আরও বেশি ছিল, কারণ গত বছর ওই জায়গাটা থেকে ফ্রিডমটা আরও বেশি ছিল। এই বছর কিছু ফ্রিডমের জায়গা থেকে বলতে পারেন যতই ফ্রিডম দিচ্ছি আমরা, আবার টিমের আমি প্ল্যানের মধ্যে দেখেছি যে নিহাদের একটা বড় জব হচ্ছে যে রান যাতে না নিতে পারে, ইকোনমি হচ্ছে মেইন। নিহাদের প্রথম 6 ওভারের মধ্যে 1 ওভার করলে মেইন টার্গেট থাকবে যে নিহাদের যাতে অ্যাটলিস্ট 5-এর মধ্যে 5 রানের বেশি যাতে নিহাদ না দেয়। তো এই যে প্ল্যানগুলো, এই প্ল্যানগুলা এক একটা বলার বা এক একটা ব্যাটসম্যানের জন্য এক একটা প্ল্যান সেট করা থাকে। সো ওখান থেকে আমি মনে করি নিহাদের জায়গা থেকে পারফেক্ট টিমের জন্য পারফেক্ট জবটা করতে পারছে। সো গত বছর সাকসেসফুলি যখন করেছে, এই বছরও হি ইজ ডুইং ভেরি ওয়েল, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা অবশ্যই জাস্ট দেখে না, পারফরমেন্স দেখেই কনসিডার করছি। অবশ্যই নিহাদ ভাই অনেক ভালো কথা বললেন আপনার ব্যাপারে। ফ্র্যাঞ্চাইজি মালিক যখন খুব পজিটিভ কিছু কথা বলেন একজন ক্রিকেটারকে নিয়ে, তখন অবশ্যই খুব মোটিভেট করে। কিন্তু আপনি যখন ব্যাক করলেন একটা লম্বা গ্যাপের পরে, তখন কিভাবে নিজেকে আবার মানে ফিরে পেলেন? কারণ অনেক কঠিন ব্যাপার, মানে এত গ্যাপের পরে আবার ফিরে আসাটা। সত্যি কথা বলতে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ আমরা তো শুধু মানে T20 টুর্নামেন্ট বলতে গেলে আমরা শুধু বিপিএলটাই খেলি। তো আমার যখন 3 বছর গ্যাপ গেছে, তো 3 বছর পরে আসার পরে আবার বিপিএলে খেলা, পারফর্ম করা, এটা অনেক ডিফিকাল্ট ছিল। বাট আমি পুরোপুরি ফিজিক্যালি এবং মেন্টালি পুরোপুরি রেডি ছিলাম যে আমার একটা সুযোগ দরকার। আমি পুরোপুরি ওইরকমভাবেই রেডি ছিলাম। এটার জন্য আমি এটা পারছি, কারণ আমি যদি পুরোপুরি রেডি না থাকতাম, আমি টানা 2-3 বছর পুরোপুরি রেডি ছিলাম, প্রিপারেশন ওইরকমভাবেই নিয়েছিলাম যে আমাকে বিভিন্ন সিচুয়েশনে বল করা লাগতে পারে, লাইক পাওয়ার প্লেতে বল করা লাগবে, মাঝখানে বল করা লাগবে, স্লগে বল করা লাগবে। আমি আমার প্রিপারেশনটা পুরোপুরি নিয়েছিলাম। তো এটার কারণে আমি এখানে এই টুর্নামেন্টে এসে আমি খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছি, এবং আলহামদুলিল্লাহ যে যখন আমাকে সুযোগ দেওয়া হয়েছে আমি সুযোগটা কাজে লাগাতে পারছি, এবং আমার ক্যারিয়ারের যে টার্নিং পয়েন্ট বলেন, এটা গত বছর থেকে আমার শুরু হয়েছে। বাট আমি চেষ্টা করতেছি, আমি একটা খুব ভালো প্রসেসের মধ্যে আছি। আমি চেষ্টা করতেছি ডে বাই ডে ইমপ্রুভ করার, আর ডে বাই ডে শিখার। কারণ আমাদের লোকাল প্লেয়ার বলেন, ফরেন প্লেয়ার বলেন, কোচ, সবার কাছ থেকে আমি শিখতে চাই এবং শেখার চেষ্টা করি, এবং ওইখান থেকে যতটুকু আমি ইন করতে পারি এটা আমার ক্যারিয়ারের জন্য কাজে লাগবে, এটার জন্যই চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা একটু টম ব্রুসের কাছে যেতে চাই। ওয়েল টম, দিস ইজ ইউর ফার্স্ট বিপিএল। অ্যাকচুয়ালি বিফোর কামিং হিয়ার, হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট বিপিএল, অ্যান্ড আফটার কামিং হিয়ার, actually, what was the reality? Actually, I wanted to know what was the expectation versus reality situation here, how you were adjusting here. Yeah, look, there weren't actually too many expectations. I'd only really spoken to Colin Munro about the Bangladesh Premier League, Yes. Who gave me some insights. He said it's a great league, you know, pitches were good, everyone's very friendly, looks after you well, so he gave it a great endorsement, so that was enough for me to want to jet over here on the plane and you know, make it my first franchise tournament. I'm very lucky enough to have the opportunity to play.
and very lucky that you know, the Chattogram Challengers were keen to have me on board. So yeah, it's awesome to be in the finals now. So hopefully we've repaid some of that faith. Yeah, look, it's a big game coming up, first game in the finals. So we're looking to not just make it to the finals, but make our presence known and yeah, take on Barasha again. So actually, there are so many franchisee tournaments are going on all over the world, even in South Africa, Australia, England, India, Pakistan. So among all those leagues, what is the difference with BPL? Yeah, look, it's probably tough to say. Like you said, it's the growing landscape of cricket. You know, 2020 is very popular, and franchise T20 is certainly, you know, taking over in terms of the cricket landscape. So, without having played a lot of the other tournaments, it's tough to sort of compare the Bangladesh Premier League. But if you look at the calibre of players, overseas players that are coming over here to play, albeit probably not for the whole season because there is so many tournaments to choose from. You know, there's some really big name players coming over to play, so it shows that they want to be here. You know, they want to perform in front of the Bangladeshi people and in front of the crowds and make it a really good spectacle. And I think it is. You know, some of the cricket's been you know, high calibre, and hopefully we can continue that into the finals too. Well, I'm sorry, getting a little bit personal or friendly, that you are maybe 32 right now, right? And in this age, you have started playing franchisee league or in the national league. Don't you think it's a little bit late for you? No, certainly not. I look at James Anderson. He's 41 at the moment, yes. bowling pretty well over in India. So yeah, anyone that sort of questions age or questions my age personally, I just say age is just a number. You know, if you're physically fit, if you're mentally fit, if you're prepared to put in the hard yards behind the scenes, then you know, the rewards are going to come eventually. So for me, age is just a number. It's probably something that I've been dealing with in New Zealand as well at the moment currently. You know, there's a real push to get some young talent, you know, up and coming, but at the same time, I'm all for up and coming young talent, but I'm also there for a lot of experience as well. You know, you can't beat experience and a bit of knowledge to pass on to those guys. So I think having a good combination of youngsters as well as some old wise heads is great for any team, and it certainly makes a great blend. So yeah, certainly for me, age is just a number, and yeah, I think as long as you're wanting to be playing and you're physically and mentally yes. fit, you'll be fine. Yes, that's very inspirational word from you about age, because so many players, those who thinks after 30, sometimes they cannot you know, compete in the competitive matches. Sometimes. Well, actually, I want to ask about you to Mr. Rifatuzzaman. শুধু না, আরো অনেক বিদেশি প্লেয়ার, এবারে বিদেশি প্লেয়ার বলতে গেলে অনেক সময় মনে হচ্ছে যে কখন থামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একের পর এক মানে আসছে বিদেশি প্লেয়ারদের, ইভেন মানে আরও কিছু আমরা ঘোষণা শুনলাম। মানে হঠাৎ করে মানে এই প্লেয়ারগুলোকে কিভাবে আপনারা নিয়ে আসছেন এবং কিভাবে আসলে ম্যানেজ করছেন এত যাওয়া আসা? কারণ দেখা যায় যে আপনার টিম কিভাবে সাজাবেন, অনেক সময় দেখা যায় যে অমুক প্লেয়ারটা কখন প্লেনে উঠলো, কখন নামলো, কখন হোটেলে ঢুকলো, মানে এটা নিয়ে তো টেনশন থাকে যে কে আবার কোন লিগে চলে যাচ্ছে, একটু কঠিন হয়ে যায় না মাঝে মাঝে? আমার কাছে মনে হয় আমাদের বিপিএল এর সবচেয়ে কঠিন পার্টটাই এইটা, যে এই টাইমে কয়েকটা টুর্নামেন্ট চলে, টুর্নামেন্টগুলো চলার কারণে যারা এঙ্গেজ থাকে অন্যান্য টুর্নামেন্টের সাথে, তখন তাদের এখানে ওখান থেকে যাওয়া, আবার চলে আসা, আবার যাওয়া, আবার আসা, মাল্টিপল টাইমও হয়। সো ওই জিনিসটা একটু চ্যালেঞ্জিং হয়। ওটা আমরা চেষ্টা করেছিলাম যাতে একটু কম, মানে ওই টাইপের প্লেয়ারগুলোদেরকে মানে টিমে কম নিতে হয়, আমরা ট্রাই করেছি, কিন্তু তারপরে অনেকগুলো আদার ইস্যুস চলে আসে, ইনজুরির ব্যাপার চলে আসে, বিকজ আমাদের অনেকগুলো প্লেয়ার অন্যান্য টুর্নামেন্টে আমাদের সাথে জয়েন করার আগেই ইনজুর্ড হয়ে গিয়েছে। সো এরকম অনেকগুলো যে ব্যাপার থেকে যায় প্রত্যেকটা টুর্নামেন্টের টাইমে কনসিডার করতে হয়। আপনি যেটা বললেন ওটা একটা প্যারামিটার, আর অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো আসলে ওগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলছি না। সাইন করার পরে অনেকগুলো ইস্যুস হতে পারে, এটা ফিজিক্যাল হতে পারে ইনজুরির কারণে, পার্সোনাল হতে পারে, ফ্যামিলি রিজনে, অনেক কারণে এনওসির ব্যাপারে থাকে, অনেকগুলো মাল্টিপল ইস্যুস চলে আসে। সো ওগুলো সব কনসিডার করার কারণেই কিন্তু অনেকগুলো প্লেয়ার হাতে সাইন করে রাখতে হয়।
আর আপনাকে ম্যাচের মতো করে মিলিয়ে আনতে হয়, খেলাতে হয়। বাট আমরা তো সবসময় বিশ্বাস করি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আসলে আমরা তো আসলে ট্যালেন্টদেরকে ক্রিয়েট করি না, অনেস্টলি সব ট্যালেন্ট রেডি আছে, মার্কেটে আছে, তারা খেলছে, ভালো গেম খেলছে, আমরা যাদেরকে পিক করে আমরা তাদেরকে দেশের বলেন আর দেশের বাইরের বলেন তাদেরকে পিক করে নিয়ে এসে আমাদের প্ল্যাটফর্মটাতে তাদেরকে জাস্ট কাজে লাগাচ্ছি। বেস্ট এক্সাম্পল তো আপনার গত বছরের আগের বছরের উইল জ্যাক্স, তাকে সেই বছর কেউ চিনত না, এখন সবাই সারা দুনিয়া তাকে চিনে ক্রিকেটিং ওয়ার্ল্ডে। সিমিলারলি এরকম অনেক প্লেয়ার আপনি অন্যান্য জায়গায় টুর্নামেন্ট খেলছে, আমাদের দেশে হয়তো বা খেলেননি, তাদেরকে আমরা চেষ্টা করি প্রতি বছরে এরকম 2-1জনকে নিয়ে আসতে। আপনি গত বছরের টিমে একটা খুব ইয়াং প্লেয়ার দেখবেন, হি ওয়াজ ভেরি ইয়াং, ভিয়াস বিজয়কান্ত, সে আমাদের টিমের সাথে ছিল। সো এই লেগি বলারটাকে আপনি যদি দেখেন, সে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, সে বেশি গেম খেলতে পারেনি আমাদের জন্য, হয়তো বা গত টুর্নামেন্টে 4টা ম্যাচ খেলেছে, বাট 4টাতেই যদি আপনি দেখেন তার ইকোনমি, তার উইকেট টেকিং নাম্বার, আপনি দেখতে পারবেন যে কত ভালো সে খেলেছে। আইএলটি খেলছে এখন, সে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে যাচ্ছে, এই বছর 1 বছরের মধ্যে অনেকগুলো টুর্নামেন্টের মধ্যে অলরেডি তাকে দেখা যাচ্ছে। সো মানে তার দেশের বাইরে প্রথম টুর্নামেন্ট আমাদের সাথেই ছিল। সো ওই জায়গাটা থেকে বলতে পারেন একটা স্যাটিসফ্যাকশনও আছে, প্লাস আমরা এনজয়ও করি যে আমরা এরকম কিছু ট্যালেন্ট হান্ট করে নিয়ে এসে আমাদের টিমে খেলাতে পারি, তার মানে উই হ্যাভ দি আই, আমরা ওটাতে একটা স্যাটিসফ্যাকশন পাই সত্যি কথা বলতে। সেটা মানে টম ব্রুস কিংবা জশ ব্রাউনদের মতো তারকাদের, তারা মানে জশ ব্রাউন সেঞ্চুরি করার 2-3 দিনের মধ্যেই আপনারা বলে দিলেন যে না, জশ ব্রাউন আমাদের এখানে খেলবে, এবং সে খেলছে। অনেক সময় এটাও কিন্তু একটা আগ্রহের কাজ করে মানুষের মাঝে। তো মানে এই ক্রিকেটাররা একসময় ভালো করবে, তখন তো নিশ্চয়ই ভালো লাগাটা কাজ করে যে না, ও একসময় আমার টিমে খেলেছিল। অবশ্যই আপনি যদি দেখেন ওভারঅল টম ব্রুসের খেলা, আপনি দেখতে পারবেন যে সে কত ঠান্ডা মাথায় ক্রিকেট খেলে। তার শর্ট সিলেকশন যদি আপনি দেখেন যে মানে কত সুন্দর করে শটগুলা খেলেন, মানে আমাদের টিমের যে অ্যাঙ্করিং রোলটা সে কীভাবে সুন্দর করে সে ধরে রেখেছেন, খেলছেন, আমাদের অনেকগুলা উইনে তারও অনেক বড় কন্ট্রিবিউশন আছে। সো মানে আমাদের ভালো লাগে আসলে, উই এনজয় এভরি বিট অফ ইট। সো আর টিম ভালো করলে এটার থেকে আর ভালো ফিলিং আসলে কিছু থাকে না। আজকেই ফর এক্সাম্পল আপনি দেখেন একটা টিম কোয়ালিফাই করলো না, ওয়ারেস সেই টিমটা স্টার্টিংয়ে টানা টপ অফ দ্য চার্টই ছিল। সো মানে কে বটম অফ দ্য চার্ট থাকতে চায়? বটম অফ দ্য চার্টের তো কোনো মজা নেই, টপ অফ দ্য চার্ট থাকার একটা আলাদা মজা আছে। তো টিম ভালো করলে সবার ভালো লাগে, প্লেয়ারদের ভালো লাগে, টিম ম্যানেজমেন্টে যারা থাকে, দায়িত্বে থাকে, কোচিং প্যানেল, তাদের ভালো লাগে, আমরা যারা ওন করি আমাদের ভালো লাগে। অবশ্যই মানে আমরা প্লে অফ রাউন্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উঠেছে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রস্তুতিটা কি আমরা সেটা জানবো, একটা বিরতি নিয়ে ফিরতে হবে আমাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে। হ্যাঁ, এখনও প্লে অফ রাউন্ড কিন্তু শুরু হয়নি, প্লে অফ রাউন্ডের পর্বটা আছে। সো আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কী তারা চিন্তাভাবনা করছে সেটাও জানতে হবে, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। কথা বলছিলাম বিপিএল নিয়ে আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে। আমাদের সাথে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্ণধার কেম রিফাতুজ্জামান, তার সাথে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের 2 তারকা টম ব্রুস এবং নিহাদুজ্জামান। কথা বলছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রস্তুতি নিয়ে। আসলে এখন তো সামনে প্লে অফ, কঠিন একটা পরীক্ষা, এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুর্ভাগ্যই বলতে হবে লাস্ট আসরের তার আগের 2 আসর, মানে 2019-এ আপনি যখন টেক ওভার করলেন সেই আসরেই কিন্তু আপনারা মানে প্লে অফে খেললেন, আনফর্চুনেটলি হয়নি। তারপরের আসরেও প্লে অফে খেললেন, মানে আনফর্চুনেটলি হয়নি। এবার হবে কি? আসলে আমরা মানে একটা জিনিস আমি দেখে শিখেছি যে আসলে এত দূর চিন্তা করি না, প্রত্যেকটা ম্যাচ একটা করে যাচ্ছি, আমরা নেক্সট ম্যাচের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছি। টিম যদি তার বেস্টটা দিতে পারে মাঠে, অবশ্যই সাকসেসফুল হবে। কোনো কারণে যদি টিম সাকসেসফুল না হয় তাহলে অন্যান্য বছরের মতোই রেজাল্টটা হবে। বাট এটা জাস্ট আমার টিমের জন্য না, সব টিমের জন্য একই। প্লেয়ার সবাই ভালো প্লেয়ার, অন্যান্য দল বলেন, আমার দল বলেন, সবাই প্রফেশনাল প্লেয়ার। যেদিন যে যার বেস্টটা দিয়ে দেয় সেদিন দেখবেন তার এক্সেপশনালি কেউ কোনোদিন বেস্ট দিয়ে ফেলে, সেই দিনের ওটাকে অন্য টিম বিট না করতে পারলে সে আর উইন করতে পারে না। সো এই টুর্নামেন্টেও আমরা অনেকগুলো নাম দেখেছি যারা ইন্ডিভিজুয়ালি এক দিন ম্যাচ উইনার ছিল।
বেশিরভাগ ক্ষেত্রে বোলিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি এবার। সো এরকম থাকে যে টিমের মধ্যে থেকে যদি কেউ স্পেশাল খুব এক্সেপশনালি ভালো খেলে ফেলে আর অন্য টিমের কেউ যদি একটু খারাপ খেলে ফেলে তাহলে যে ভালো খেলে ফেলবে সেই টিমটাই তো আসলে জিতে যাবে। সো আমাদের একটাই প্ল্যান থাকে যে আমরা প্ল্যান করে যাই, আমরা বেস্ট দেওয়ার জন্য এক্সিকিউট করার জন্য প্ল্যান করি। আমরা সেইটা মাঠে যদি প্রপারলি এক্সিকিউট করতে পারি তাহলে আমরা দেখেছি আমরা ম্যাচটা থেকে প্রপার একটা রেজাল্ট নিয়ে বের হয়ে আসতে পারি। বাট আমাদের প্ল্যানিংয়ের মধ্যে যদি একটু 19-20 বা দেখা যায় যে মাঠে যে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গিয়েছে, ওই মুমেন্টে কোনো কারণে টানা 2-3টা উইকেট আমরা হারিয়ে ফেলেছি যেটা ওই টাইমে যাওয়ার প্ল্যান ছিল না, তো তখন আসলে একটু প্রেশার হয়ে যায়। তবে টিমে তো আপনার টিমে অনেক বেশি ব্যাটার আছে, আপনার মানে আপনি লোকাল ফরেন মিলিয়ে কিন্তু অনেক বেশি ব্যাটার। অনেক সময় কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে কোন ব্যাটার কোন পজিশনে খেলবেন, বাট অপশন কিন্তু অনেক ব্যাটিং লাইন আপনি না। আলহামদুলিল্লাহ এই বছরের টিম কম্বিনেশনটা ভালো, আর টিম কম্বিনেশনের সাথে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট রোল, টিমের ভিতরে সবাই খুব পজিটিভ, ভেরি পজিটিভ। যেদিন একটু হেরেছে আমার মন খারাপ, সবাই আমাকে মোটিভেশন দিচ্ছে। আমি নর্মালি অন্যান্য বছর আমিই মোটিভেশন দিই, এবছর আমাকে অনেকে মোটিভেশন, আপনি চিন্তা করেন না নেক্সট ম্যাচ আমরা জিতে যাব, আপনার মন ভালো করে ফেলবো। তো এরকম পজিটিভ আমরা ইন্টারাকশন টিমের মধ্যে দেখতে পাচ্ছি। এক সেকেন্ডের জন্য ওই ফিলটা পাচ্ছি না যে হেরে যাওয়ার পরে ড্রেসিং রুমে কেউ কারো দিকে তাকাচ্ছে না বা সবাই স্যার হয়ে যাচ্ছে, সবাই ব্লেম করছে কোন একটা রিজনে। আমার মনে হয় এই প্র্যাকটিসটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ড্রেসিং রুম বা টিমের মধ্যেই নাই। আচ্ছা, নিহাদুজ্জামান, প্লে অফে পরিকল্পনাটা কি? স্বপ্ন তো নিশ্চয়ই অনেক বড়, লাস্ট সিজনে এত ভালো খেললেন, তারপর টিম হয়তো বা সাফল্য পায়নি, তবে এইবার নিশ্চয়ই নিজেকে পরিচয় দেওয়ার একটা সুযোগ আছে। কারণ আমি মনে করি না যে নিহাদের সব সম্ভাবনা শেষ। আপনার কি মনে হয় না যে এটা একটা সুযোগ, এখানে যদি পারফর্ম করি তাহলে আবার আমি ন্যাশনাল টিমে আমার সেই সাবেক কলিগদের সাথেই খেলতে পারবো? হ্যাঁ, প্রত্যেকটা প্লেয়ারের মতো আমারও তো লক্ষ্য আছে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার হওয়ার, এবং ওইটার জন্যই অনেক কষ্ট করতেছি। আলহামদুলিল্লাহ ওইটার জন্য করতেছি। এবং আপনারা সবাই জানেন যে বিপিএল একটা অনেক বড় প্ল্যাটফর্ম ইয়াং প্লেয়ারদের জন্য, তো এটা চেষ্টা করতেছি যে গ্র্যাব করার। আর আমাদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্ল্যান ভেরি সিম্পল, যে যখন যে ম্যাচটা খেলি ওই ম্যাচটা নিয়ে শুধু চিন্তা করি, আর বাকি কোনো ইয়া নাই যে এই ম্যাচ মানে আমাকে চ্যাম্পিয়ন হইতেই হবে এইটা নিয়ে। এই প্রেশারটা আমি এর আগে ইন্টারভিউতেও বলছি যে আমরা চ্যাম্পিয়ন হইতেই হবে, এটা দিয়ে নিজেরা প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমরা সবসময় চাই যে নেক্সট ম্যাচ আমার এই টিমের সাথে খেলা, আমাদের এইটা প্ল্যান, আমরা প্ল্যানটা এক্সিকিউট করতে চাই মাঠে। এইটাই যা একবার সিম্পল প্ল্যান, এবং সবাই সবাইকে হেল্প করে, এটাই হচ্ছে আমাদের একটা টিমের মেন ইয়ে আর কি। Well, same question goes to Tom Bose. Actually, so many players who are preparing for T20 World Cup with this particular franchisee tournament, either BPL or PSL or any other tournament. So maybe you were preparing as well for the T20 World Cup ultimately, right? That would be nice. I'm probably a little bit out of favour in the New Zealand T20 setup. Like you said there, they've got a pretty settled side at the moment. They're obviously playing against Australia back home in New Zealand, so I know that the whole team is preparing for the World Cup. But yeah, certainly a lot of players, are preparing for the World Cup by playing franchise tournaments, which, going over to the West Indies, is going to be good preparation for a lot of players. Well, this is the first tournament in BPL, and this is the first chance to get in final or winning the trophy. So what will be your motivation on the field for Chattogram Challengers? Yeah, look, obviously playing cricket, the motivation is always to win, right? Like, yes, it's to have fun, but at the end of the day, you want to be winning, and you want to be winning the trophies. So, look, our first game, we're not taking it looking too far ahead. Our first game is obviously against Barrow, and we've beaten them twice this season, so we can take a lot of confidence from that. Albeit they're probably going to have a different makeup of side this time around, so we've got to be prepared for those challenges. We'll do our homework on the new guys that have come in for them, their new overseas players. So, look, I think we can take great confidence from our two performances that we performed against them. We had two very good games and came out on the right side. So, here's hoping we can take the momentum of our last two games and take it into this first finals game. Well, I would like to ask you about Mr. Tushar Imran, the head coach of Chattogram Challengers. Actually, Chattogram Challengers, they have worked with foreign coaches in the last 3 seasons, maybe Paul Nixon, Sean Tate. So this time they're working with a local coach. What would be your observation about our local coach? Yeah, Tushar's been very good.
a very relaxed character. You know, he doesn't ride the highs and ride the lows. He's very much middle ground. And he just asks us to play some smart cricket. You know, we want to be playing positive cricket, yes, but according to the situation. So positive cricket, but make sure we're making smart decisions, you know, in amongst that. So I think for the majority of the time we've played some really good cricket. You know, our poor performances have come against Rangpur and Camilla, who you know, have finished 1 and 2. So for us to win the title, we know we're going to have to play better if one we're to beat Barashal, and then Yes. You know, we're going to be facing those two teams hopefully. So Tushar's been great. Like I say, he keeps it very simple, which is you know, at the end of the day, it's what players want. So Yeah. keeps it nice and simple, gives us plenty of clarity, and lets us go out and express ourselves. Yes, টম তুষার ভাইয়ের ব্যাপারে বলছিল লোকাল কোচ ফার্স্ট টাইম আপনার আন্ডারে আর কি, মানে কোনো ডিফারেন্স ফিল করছেন কি না? আমার কাছে মনে হয়েছে অন্যান্য বছর থেকে আমি একটা জিনিস দেখেছি যে লোকাল কোচ লোকাল প্লেয়ারদের মধ্যে অনেক বড় ইম্প্যাক্ট রাখতে পারে। কমিউনিকেশনের জায়গা থেকে বলেন, মাঠে যে কমিউনিকেট করার থেকে বলেন, প্ল্যানিংটা বোঝানোর জায়গা থেকে বলতে পারেন, সব জায়গায় লোকাল কোচ আরও বেশি ইম্প্যাক্টফুল হয় আমরা দেখেছি অন্যান্য বছরে। ফরেন কোচদের সাথে কমিউনিকেশন একটু ডিফিকাল্ট হয়, প্লাস ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, ওই জায়গাগুলোর থেকে আমরা আরও বেটার আমরা দেখেছি। ফরেন কোচ কিন্তু আমরা বলছি না যে খারাপ, আমরা বলছি যে ফরেন কোচও ভালো, বাট লোকাল কোচ দিয়ে আমরা দেখেছি ওই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই আসলে আমরা ওই জায়গাটা চিন্তা করেছি, আর কোনো কারণ নেই। বাট ওটা আমরা ওই ট্রাইটা আমাদের জন্য পজিটিভ হয়েছে। অবশ্যই অবশ্যই, আমাদের আসলে হাতে একেবারে সময় কম। আপনাকে ধন্যবাদ মানে দল সম্পর্কে এত কিছু জানানোর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ টম ব্রুস, থ্যাঙ্কস টু ইউ হ্যাভ কাম হিয়ার অ্যান্ড জাস্ট লেট আস নো সো ম্যানি থিংস অ্যাবাউট ইউর ক্যারিয়ার অ্যান্ড দিস টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিহাতুজ্জামান, আপনাকে ধন্যবাদ, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিয়ে। হ্যাঁ, অনেক ডিফারেন্স আছে, তবে এই দলটাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে, ফাইনাল পর্যন্ত আর অনেক লড়াই করতে হবে, এবং আমরা আশা করি কোনো একদিন ট্রফিটা এখানে থাকবে, শো করব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।